কলকাতার গরম থেকে বাঁচতে চলুন বন্ধুরা, আজকে আমরা ঘুরে আসি পূর্ব নেপালের একটা ছোট্ট গ্রাম থেকে। দেখে আসি সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ট্রেনের জানলা থেকে আমরা প্রাণ ভরে দেখতে থাকব সবুজ মাঠঘাট। সমতলের মাটি থেকে টুক করে উঠে যাব হাজার হাজার ফুট উপরে পাহাড়ের বুকে। ডুব দেব কুয়াশা ঢাকা জঙ্গলে, দেখে নেব অজানা পাহাড়ি গ্রাম। চোখের সামনে ধরা দেবে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো। তাহলে চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে ভার্চুয়ালি আমরা এই ছোট্ট ট্যুরটা করতে শুরু করি আর দেখে আসি তুমলিংয়ের এক টুকরো নেপালকে। আমরা এখন আছি নেপালে। 627 কিলোমিটার রান করবে। রুমটা অতটা ক্লামজি নয়, ওয়েদারটা একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল। আর তো সামনে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম, চারিদিকে এতটাই ফগ যে বোঝা যাচ্ছে না কোন দিক থেকে রীতিমতো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। পুরো পাহাড়ের পুরো রেঞ্জেস গুলো দেখা যাচ্ছে, কম টেম্পারেচার এক্সপিরিয়েন্স করতে পারবো। এবার হোমস্টের কাছে চলে এসেছি। এই দিকটা দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম নেপালে। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানকার এখন টেম্পারেচারটা। তো এবার বলি এই হোমস্টে গুলোর এক একটা রুমের ভাড়া কত। তাই হচ্ছে লাস্ট কয়েকটা বাড়ি পৃথিবীর, তারপরে পৃথিবীটা নেই। আমার হোম টাউন সুভাষগ্রাম থেকে সকাল সকাল আমরা যাত্রা শুরু করে দিলাম। 600 টাকার ভাড়া গাড়িটা সাউদার্ন বাইপাস হয়ে পৌঁছে দিল আমাদের গন্তব্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদের হোস্ট সায়ন। আর আপনারা আমার পিছনে দেখতেই পাচ্ছেন, আমরা এখন কলকাতা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে আমরা সোজা চলে যাব অল দ্য ওয়ে টু টুমলিং, নেপাল। আমরা ধরে নেব 12363 কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটা সপ্তাহে কলকাতা স্টেশন থেকে কেবল 3 দিন, মঙ্গল, বৃহস্পতিবার আর শনিবার ছাড়ে, আর পৌঁছে দেয় সন্ধ্যের দিকে এনজিপি রেলওয়ে স্টেশনে। তো চলুন দেরি না করে আমরা আমাদের জার্নিটা শুরু করি। পুরো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন। প্রথমবার যাত্রা করলাম কলকাতা রেলওয়ে স্টেশন থেকে। পৌঁছে দেখি ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আর দেরি না করে উঠে পড়লাম ট্রেনটাতে। তো ফাইনালি আমাদের জার্নি শুরু হলো ঠিক 9টা 5 মিনিটে। কলকাতা স্টেশন থেকে কলকাতা হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের আজকে ছেড়ে দিল। তো এই 12 ঘন্টায় আমাদের আজকের এই ট্রেনটা টোটাল 627 কিলোমিটার রান করবে। টোটাল হল্ট নেবে 8 থেকে 9খানা স্টেশন। প্রথম যে স্টেশনটা এই ট্রেনটা যাবে সেটা হলো বর্ধমান। তো চলুন আমাদের সঙ্গে এই জার্নিটা আমরা শুরু করি। দেখে নিই যাওয়ার সময়ের কিছু সিনেম্যাটিক শটস। মা কালীর দক্ষিণেশ্বর পেরোতেই গতির সঙ্গে তাল মিলিয়ে শুরু হলো আমাদের গান বাজনা। ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, ভেবে দেখেছো কি তারারা যত আলো বর্ষ দূরে, আরো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে, না জানে চাহি প্রায় 38 মিনিট লেটে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। বাইরে তো ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখুন চারিদিকে অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। সবুজ মাঠঘাটের উপর আস্তে আস্তে জলের ফোঁটা পড়ে আরও সেটাকে গ্রিন করে তুলেছে। বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে চারিদিকটা। আমরা ভেবেছিলাম যে প্রচণ্ড গরমে আমাদের কষ্ট হবে, কিন্তু সেটা তো একেবারেই নয়। ওয়েদারটা একদম ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেল। আর এখন দারুণ এনজয় করছি ট্রেন রাইডটাকে। তো আমরা প্রায় 211 কিলোমিটার পার করে এখন অনেকটা এগিয়ে চলে এসেছি। রামপুরহাট একটু আগে আমরা ছাড়িয়ে চলে এলাম। এখন সময় হচ্ছে 1:14, লাঞ্চের টাইম হয়ে গেছে। কিন্তু বলে রাখতেই হবে যে এই ট্রেনটা যেহেতু কোনো প্যান্ট্রি নেই এই ট্রেনটাতে, তাই বাইরের থেকে আমাদেরকে খাবার আনতে হয়েছে। এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রয়েছে ডিম কষা, আর এখানে রয়েছে
ফ্রাইড রাইস, যেখানে পনিরও রয়েছে। তো আর বেশি দেরি না করে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়ে একটু বিশ্রাম নিতে হবে আমাদেরকে। প্রায় 300 কিলোমিটার জার্নি করে আমরা এখন চলে এসেছি ফারাক্কার কাছে। এখন সময় হচ্ছে 2:25। তো চলুন বন্ধুরা, এবারই ফারাক্কার বীজটা আসতে চলেছে। আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে তুলে ধরি কতটা সুন্দর লাগে পুরো ভিউখানা। দিনের আলোয় প্রথমবার দেখলাম ফারাক্কার সৌন্দর্য। আর প্রায় সাথে সাথেই বিকেল পেরিয়ে সন্ধে হতে শুরু করলো। সো ফাইনালি আমরা নামছি। তো দেখা যাক এখন কটা বাজে। 6:57। তো ট্রেনের এক্স্যাক্ট যে টাইমটা ছিল সেটা হলো 6:45। আর আমরা নেমে গেলাম 570 কিলোমিটার রান করে কলকাতা স্টেশন থেকে এনজিপি রেলওয়ে স্টেশনে। তো চলুন এবার আমাদের শিলিগুড়ি যেতে হবে এনজিপি থেকে। ওখানেই আমরা একটা হোটেল বুক করব। তো বন্ধুরা, আমরা শেষমেশ এনজিপিতে চলে এসেছি। আমরা আজকে রাত্রিবেলা এনজিপিতেই থাকবো। কালকে সকালবেলা আমরা এখান থেকে গাড়ি করে সোজা চলে যাব আমাদের ডেস্টিনেশন। তো তার আগে একটা কথা বলে রাখি, এনজিপিতে বেশ কিছু হোটেল থেকে ঘুরে দেখে নিতে হবে। তো সেই জন্য আমরা একটা টোটোর হেল্প নিয়েছিলাম, মানে একটা টোটোওয়ালা দাদার হেল্প নিয়েছিলাম। সেই টোটো আমাদের কাছ থেকে নিয়েছে 50 টাকার মতো। আর আমরা এখন পেয়ে গেছি আমাদের আজকের হোটেলের নাম হলো হোটেল বৈদ্যনাথ। আমি ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছি, আপনাদেরকে একবার দেখিয়ে দিই হোটেলটাকে। তো চলুন হোটেলের রুমের টুকটা আপনাদেরকে টুক করে করিয়ে দিই। আমাদের রুমের সামনে রুমটাকে আপনাদেরকে এবার একটু দেখিয়ে দিই। রুম হলো 310 আর আমাদের রুমের ভাড়া নিয়েছে 1500 টাকা। রুমের ভেতরে আমরা যাচ্ছি। এই একটা রুমে আমরা টোটাল 4 জন থাকবো। এখানে 3টে সিঙ্গেল বেড একসঙ্গে অ্যাটাচ করা রয়েছে। তো আমাদেরকে একটু ম্যানেজ করে নিতে হবে। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে রাস্তা রয়েছে, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। অন্যান্য যে রুমগুলো দেখেছিলাম সেই রুমগুলোর মতো এই রুমটা অতটা ক্লামজি নয়, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাই আমরা এই রুমটাকে আমরা সিলেক্ট করলাম। টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন টয়লেট ভেতরে রয়েছে। আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলায় আমরা নতুন করে ব্লগটা শুরু করব। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি এনজিপিতে, একদম হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর আমরা এখন জার্নি শুরু করছি এনজিপি থেকে মানিভঞ্জনের উদ্দেশ্যে। এখন বাজে 7:14 আর তারিখ হলো 21/3/2025। তো চলুন আমরা এবার এগিয়ে যাই আমাদের আজকের এই গোটা ট্যুরের প্রথম গন্তব্যের উদ্দেশ্যে। চালক সযত্নে আমাদের সমস্ত লাগেজগুলো গাড়িতে তুলছিলেন। 3500 টাকার ভাড়ার গাড়িটা ঠিক টাইমে চলে এসেছিল। বলতেই হবে গাড়ির ভিতরের সাজসজ্জা আর পরিষ্কার পরিচ্ছন্নতা অসাধারণ ছিল। আমাদের যাত্রা শুরু হলো শিলিগুড়ি থেকে মানিভঞ্জনের উদ্দেশ্যে। প্রায় 75 কিলোমিটারের রাস্তা, পৌঁছাতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো। অনেক দিন বাদে এই প্রথমবার সমতল থেকে দেখতে পেলাম একগুচ্ছ পাহাড়কে। আর শুরু হলো আঁকাবাঁকা পথে উপরের দিকে এগিয়ে চলা। বন্ধুরা, এখন 8:33 বাজে। আমরা সবে পাহাড়ে ওঠা শুরু করেছি। আর প্রথমেই আমরা ব্রেকফাস্টটা করে নেব। জায়গাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, কতটা সুন্দর জায়গা। পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে আর মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে সূর্য আমার ঠিক পিছনে রয়েছে। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নিই, আর ততক্ষণ আপনারা কিছু সিনেমেটিক শট এই এলাকার এনজয় করতে থাকুন। তো সবে আমরা এখন ব্রেকফাস্ট করে জার্নি শুরু করলাম। এবারে আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি। অনেক অনেক জিনিস দেখানোর আছে আপনাদেরকে, জাস্ট আমাদের সঙ্গে আপনারা থাকুন। চলুন দেখে নিই পাহাড়ে উঠতে উঠতে ঠিক কতটা সুন্দর দৃশ্য আমাদের ক্যামেরার চোখে পড়ছে। দিনের একেবারে শুরুতে আমরা যে জায়গাটায় চলে এসেছি, এটা একটা ভিউ পয়েন্ট।
আই লাভ কাশিয়ং ভিউ পয়েন্টের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে পুরো পাহাড়ের পুরো রেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। চলুন কিছু সিনেম্যাটিক শট আমরা দেখে নিই। এখন কার্শিয়াং এ চলে এসেছি। কার্শিয়াং রেল স্টেশনটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পাশ থেকে ছোট্ট টয় ট্রেনের লাইনটা চলে গেছে। 4864 ফিট উচ্চতায় কার্শিয়াং রেল স্টেশন। সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফিট উচ্চতার কার্শিয়ংয়ের সৌন্দর্য দারুণ ছিল। কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম সামনের দিকে। কার্শিয়ং এর ভিউ পয়েন্ট দেখে এবারে আমরা যাচ্ছি ঘুম রেলওয়ে স্টেশনটা দেখতে। যেতে আমাদের সময় লাগবে আরো 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর ঘুম রেলওয়ে স্টেশনটা দেখে তারপরে আমরা যে আমাদের আজকের গন্তব্য সেখানে যাব। তো যাওয়ার আগে পথে এই ডেস্টিনেশনগুলো পড়ছে বলে আপনাদেরকে আমি টুক করে আমার ক্যামেরার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। প্রথমবার দেখলাম ঐতিহাসিক টয় ট্রেনটাকে। গাড়ির থেকে নেমে লাইন ধরে হেঁটে নেওয়া কিছুক্ষণ। ট্রাভেল করতে করতে আমরা চলে এসেছি হিমালয়ান রেলওয়েজ এর একটা অন্যতম ঘুম রেলওয়ে স্টেশন, সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। আমার বহু দিনের দেখার শখ ছিল। সেই ঘুম রেলওয়ে স্টেশনের সামনে আমি চলে এসেছি। ছবিতে বা অন্যদের ভিডিওতে একরকম লাগে, নিজের চোখে দেখার এক্সপিরিয়েন্সটা একেবারে অন্যরকম। তো চলুন ঘুম রেলওয়ে স্টেশনটাকে আপনাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ঘুম রেলওয়ে স্টেশনটা কিন্তু একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। 7407 ফুট উচ্চতায় উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম। স্টেশনটার মধ্যে একটা ছোট ক্যাফেটেরিয়া রয়েছে যেখানে কিছু আপনারা খাবার দাবার কিনে খেতে পারবেন। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এলাকাটা এখন এই মুহূর্তে ঘুমটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আমাদের। ঘুম রেলওয়ে স্টেশনের ঠিক পাশেই রয়েছে ঘুম রেলওয়ের একটা মিউজিয়াম। এখানে কিন্তু ঘুরতে কোনো পয়সা লাগে না, তাই আপনারা যখনই এখানে আসবেন টুক করে একটু মিউজিয়ামটাকেও দেখে নেবেন। চলুন আমিও একটু ঘুরে দেখে আসি। একটা কামরা রাখা রয়েছে, আর বিশেষ কিছু এখানে তো নেই দেখছি। স্টেশনটা রয়েছে, তার একটা ফলক রয়েছে। স্টেশনটা তার ঠিক পিছনে গাছ আর পাহাড়ের অংশগুলো, জাস্ট অসাধারণ ভিউ। চলমান কুয়াশাগুলো দারুণ ছিল। জাস্ট দেখুন বন্ধুরা, যখন এখানে বরফ পড়ে তখন পুরো রেলওয়ে স্টেশনটা এরকম বরফে সাদা চাদরে ঢেকে যায়। আমরা এখন ঘুম রেলওয়ে স্টেশন থেকে লেপ্চা জগতের দিকে এগিয়ে চলেছি। বাইরের টেম্পারেচার হঠাৎ ড্রাস্টিক্যালি কমে চলে এসেছে 14-তে। আর বাইরের চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, মানে পরিষ্কার পাহাড় আর একদম দেখা যাচ্ছে না। সেই ভিউ কিছু আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ ঠান্ডা লাগছে, মানে এই মুহূর্তে বেশ ঠান্ডা লাগছে। আমরা আরো উপরে যাব, আশা করছি ওখানে আরো কম টেম্পারেচার এক্সপিরিয়েন্স করতে পারবো। চলুন আমাদের সাথে। তো আমরা এখন লেপচা জগতের সামনে চলে এসেছি। আমার পিছনে আপনারা সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন। এখানে প্রচন্ড ঠান্ডা। তো চলুন আর কথা না বলে আমরা ভেতর দিকে যাই। রীতিমতো মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর ভিউ তো জাস্ট অসাধারণ। মানে আপনারা কম্পিউটারে বা টিভিতে বা মোবাইলের ওপার থেকে যারা দেখছেন, এখানে না এলে এই ভিউটা ধরুন 50 থেকে 60% কম এনজয় করছেন ওপাশ থেকে। তাও চেষ্টা করুন দেখার ফুল রেজলিউশন করে বড় স্ক্রিনে। চলুন আমার সাথে। এখানে এন্ট্রি ফি আছে 20 রুপিস। এখানে ভেতরে কিচ্ছু দেখা যাচ্ছে না, বেশ অন্ধকার। ওহ গড,
এবার পাহাড় চড়ে উপরে ওঠার পালা। লেপচা জগতের পাহাড়টার উপরে এই পুরো পাইন ফরেস্ট, আমি যদি খুব ভুল না করি, এই পাইন ফরেস্টটার উপরের দিকে উঠলে একটা লেক দেখা যায়। মানে এতদিন যেরকম আপনারা আমার ভিডিও এখন দেখছেন, ওরকমই আমি অন্যদের ভিডিওতে দেখেছিলাম। সেইটাই আমার আইডিয়া রয়েছে যে একটা লেক উপরে রয়েছে, সেখানে আমি এখন যাওয়ার চেষ্টা করছি। একটু আউট অফ ব্রিথ হয়ে যাচ্ছে, চলুন আমার সাথে, সামনেটা একবার দেখুন। হঠাৎ মনে হলো আমরা রাজ মুভির ভিতরে চলে এসেছি। একটু রেস্ট নিয়ে নেওয়া একটা পেল্লায় পাথরের উপরে। এখানে এত ঠান্ডা লাগছে, মানে মনে হচ্ছে যেন আমি বরফের দেশে চলে এসেছি। যেহেতু পাহাড়টা একটু চড়ে উপরে আসতে হলো, তাই একটু আউট অফ ব্রেথ। বাট এই জায়গাটার যে বিশেষত্ব সেটা হলো এই পাইন ফরেস্ট আর তার ভেতর আটকে থাকা ফগগুলো। এখান থেকে সিঁড়িতে নিচে নামতে হচ্ছে, চারিদিকে এতটাই ফগ যে বোঝা যাচ্ছে না কোন দিক থেকে সেই লেকের কাছটায় যাওয়া যাবে। সেই লেকের সামনে আমরা চলে এসেছি। আমার পিছনে আপনারা দেখুন লেক। আমার গোপ্রো ব্যাটারিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, তাই দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই লেক। এবার আমরা মানভঞ্জনের দিকে যাচ্ছি। অফিসে আমরা চলে এসেছি। এই অফিসে এসে কিছু প্রসিডিওর আপনাদেরকে করতে হবে। আপনাদেরকে একটা আধার কার্ডের ইনফরমেশন এখানে পুট করতে হবে। আপনারা যে কজন যাচ্ছেন তাদের মধ্যে যে কোনো একজনের আধার কার্ডটা এখানে দিতে হবে। আর কিছু টিকিটের খরচ আছে, কিছু টিকিট আপনাদের কাটতে হবে। আমি স্ক্রিনে সে টিকিটের কত খরচ হলো সেটা লিখে দিচ্ছি, আর প্রসিডিওরটা লিখে দিচ্ছি, আপনারা সেগুলো ফলো করে নিন। আর এখানেই আমাদের গাড়ি চেঞ্জ করে নিতে হবে। এতক্ষণ ধরে আমাদের সাথে যে দাদা গাড়ি করে পুরো এলাকা ঘোরালেন তার নামটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হ্যালো বলে দিন দাদা। দাদা আপনার নাম কে? मेरा नाम अशित थापा। আশিত থাপা দাদার নাম। আর আপনারা স্ক্রিনে দেখছেন দাদার নম্বর। এই দাদার নম্বরটা একবার মুখে বলেও দিচ্ছেন, বলুন। मेरा नंबर है 7908895524। ওকে, ये नंबर है। मेरे साथ कांटेक्ट करने से हो जाएगा। একদম আপনারা এনজিবিতে নেবেই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন। দাদা আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেবে। আর এখান থেকে আমাদেরকে দাদাকে টাটা বলে দিতে হবে। দাদা টাটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখান থেকে কিন্তু আমরা আরেকটা নতুন গাড়ি করে নিয়েছি, তো চলুন আমাদের সাথে। এখানকার রাস্তার যে বৈচিত্র্যটা আমরা দেখছি বা বিশেষত্বটা যে দেখছি সেটা হলো প্রচন্ড খাড়া রাস্তা। কিছুক্ষণ অন্তর অন্তরই একদম শার্প যেগুলো হেয়ার পিন যে কার্ভ গুলো বলে সেই রাস্তাগুলো পড়ছে, আর আমাদেরকে আস্তে আস্তে উপরে যেতে হচ্ছে। আপনাদেরকে যতটা পারছি ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি। আরও 45 মিনিট আমাদের এই রাস্তায় যেতে হবে। পিছনে বসে একটুখানি কিরকম ভমিটিং লাগছিল, তো সামনে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম। না ভিউ নয়, আমাদের চালককে দেখুন, ওর নামটা ভীষণ সুন্দর, ওর নাম পেম্বা, আর ও একদম ইয়াং, মানে অনলি 24 ইয়ার্স ওল্ড। এই ভয়ানক রাস্তায় কি তুখর গাড়ি চালাচ্ছে। আপনারা একবার রাস্তার সামনের থেকে দেখুন, আর পেম্বাকেও দেখুন, ওর চালানোটা কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখুন সামনেটা পুরো ফগ, পুরো ঢেকে রয়েছে রাস্তাটা চারিদিকে ফগে। আর এই হলো পেম্বা, দুর্ধর্ষ গাড়ি চালাচ্ছে। আপনারা উপরে যে পিলারটা দেখছেন সেটা কিন্তু বর্ডার, মানে আমরা এখন ইন্টারন্যাশনাল বর্ডারে রয়েছি। ওই পাশে রয়েছে নেপাল, আর এই পাশে আমাদের ভারত মাতা। এক্সাইটেড লাগছে প্রথমবার একটা ইন্টারন্যাশনাল বর্ডারের সামনে এসে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, রাস্তাটার এই পাশটা হলো ভারত, এই পাশটা নেপাল। এবং ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি গাড়ির ভেতর এসি না চালিয়ে আমরা এখন হিটার চালিয়েছি। ম্যাগনোলিয়া ফুল, কুয়াশা ঘেরা পাথর আর এই রাস্তার ছবি তুলতে গাড়ি থেকে টুক করে নেমে পড়েছিলাম।
আমরা এখন আছি নেপালে। তো নেপালের আমরা যে জায়গাটা রয়েছে এই জায়গাটার নাম হচ্ছে টুমলিং। এটা একটা ছোট্ট নেপালি গ্রাম। এই যে এই ভদ্রলোক বসে আছেন, অপূর্ব সুন্দর দেখতে, কিন্তু ভীষণ ভয় খাচ্ছে, আমাদের একবারেও ক্যামেরার সামনে আসতে চাইছেন না। এই হলো আমাদের গাড়ি, আর এখান থেকে নিচে নেমে যেতে হবে। এই ফার্স্ট এসছি নেপালে, তাই নেপালের ছোট্ট এই ভূখণ্ডটাকে একটু এক্সপ্লোর করে নিই। মানে আমরা নেপালের বেশি তো ঘুরবো না, জাস্ট নেপালের বর্ডারকে পার করে একটুখানি নেপালকে ছুঁয়ে দেখা। আর টুমলিংয়ের মধ্যে একটা ছোট্ট হোমস্টে, সেখানে আমরা আজকে থাকবো। তো দেখুন কি সুন্দর জায়গাটা। দেখুন এই হচ্ছে সেই হোমস্টেটা। হোমস্টের নাম হচ্ছে শেরপা পাসিং হোমস্টে। তো চলুন ভেতরটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বাড়িগুলো থেকে ধোঁয়া বেরোচ্ছে, যা রান্না বা ঘর গরমের জন্যই হবে হয়তো। এটাই হচ্ছে লাস্ট কয়েকটা বাড়ি পৃথিবীর, তারপরে পৃথিবীটা নেই, এরকম একটা ফিলিংস হচ্ছে এখানে এসে। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানকার এখন টেম্পারেচারটা কতটা ডাউন। তারপর হোমস্টের কাছে চলে এসেছি। চলুন হোমস্টের ভেতরটা ঠিক কিরকম একটা ছোট রুম ট্যুর করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো হোমস্টেটা। ওকে, তো আমরা দুটো রুম নিয়েছি, এটা রুম নাম্বার 1, এটা রুম নাম্বার 2। আগে 1টা দেখিয়ে দিই। এই যে দেখুন ছোট্ট ছোট্ট দুটো খাট রয়েছে, এখানে আমরা থাকতে পারবো। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, একটা মিরর রয়েছে। এটা আর একটা রুম, এখানেও দুটো ছোট ছোট বেড রয়েছে, আর এখানে একটা টয়লেট রয়েছে। চলুন টয়লেটটাকে দেখিয়ে দিই। আচ্ছা, এই হলো টয়লেট। এখান থেকে কিন্তু স্কাইলাইটটা আসছে, ন্যাচারাল লাইটটা। ছোট্ট টয়লেট, কিন্তু ভীষণ পরিষ্কার টয়লেটটা, ঠিক আছে। তো এবার বলি এই হোমস্টেগুলোর এক একটা রুমের ভাড়া কত। সেটা হলো 1600 টাকা, ঠিক আছে। 1600 টাকা এই এক একটা রুমের ভাড়া, খাওয়া থাকা সমেত। আমরা এবার একটু ফ্রেশ হইনি, খুব জোরে খিদে পেয়ে গেছে। কি কি খাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমাদের সাথে। খিদের মুখে খুবই এনজয় করলাম গরম গরম ডিম ভাত, আলু, স্কোয়াশ আর কপির তরকারি। হোমস্টের বাইরেটায় আমরা এখন এখানে এসেছি। এই দিকটা দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে কুয়াশা। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, দিনের বেলায় এখন এখানে 7 ডিগ্রি চলছে। রাত্রিবেলায় কিন্তু আমাদের মনে হচ্ছে রুম হিটারের প্রয়োজন হবে, কারণ টেম্পারেচার আরও অনেক ড্রপ করবে। তো তাই জন্য আমরা এখানে কথা বলে নিয়েছি, রুমের যে ভাড়াটা রয়েছে সেই ভাড়াটার সাথে আপনারা যদি রুম হিটার ইউজ করতে চান তাহলে আরও 500 টাকা আপনাদেরকে দিতে হবে। সেটা আগে এখানে এসে এই হোমস্টেতে এসেই কিন্তু যারা অথরিটি আছে তাদের সঙ্গে একটু কথা বলে নেবেন। শহর থেকে দূরে একটা ছোট্ট গ্রাম, একটা প্রত্যন্ত গ্রাম নেপালের, তাই এখানে কিন্তু সবসময় পাওয়ার থাকে না। যে মোবাইল বলুন বা যা যা ডিজিটাল যে ডিভাইসগুলো ইউজ করছেন এগুলোকে কিন্তু আপনারা একটু চার্জিং করে নেবেন। ওকে, বিকেলের দিকে কুয়াশার ঘনত্ব কমতে প্রায় 10,000 ফিট উচ্চতা বিশিষ্ট হোমস্টে থেকে ধরা দিল পূর্ব হিমালয়ের নেপাল দেশের একটা ছোট্ট গ্রাম তুমলিং। এই গ্রামের মোট জনসংখ্যা নাকি মাত্র জন 15। গ্রামটি নেপাল দেশের ইলাম জেলার যোগমাই ডিভিসিতে অবস্থিত। শীতকালে এই পুরো গ্রাম নাকি ঢেকে থাকে সাদা বরফের চাদরে। আর এই এলাকা থেকেই ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুতে চলে যান বহু দর্শনার্থী। আস্তে আস্তে পাহাড়ের কোলে সূর্যি মামা ডুব দিল, আর পাল্লা দিয়ে তাপমাত্রাও কমতে থাকলো এলাকায়। রুমে চলে এসে দেখি আমাদের জন্য গরম গরম চা আর পকোড়া হোমস্টে থেকে চলে এসেছে। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওপরে বুকেতে দাঁড়াই, আকাশের মাঝখানিতে কি হবে। করার কিছু ছিল না, তাই ঘরের ভেতরের রুম হিটারের সামনে বসেই আমরা গান বাজনা শুরু করে দিয়েছিলাম। সন্ধেটা এই নতুন দেশে কখন যে কেটে গেছে তা বুঝতেই পারলাম না। 8টা বাজতেই দরজায় টোকা পড়ল, ডিনার টাইম হয়ে গেছে যে। পেট ভরে গরম গরম সুস্বাদু ভাত, রুটি আর মুরগির মাংস খেয়ে নিলাম ডিনারে। নেপালি হাতের অসাধারণ রান্নাগুলো। গুড মর্নিং ফ্রম নেপাল। তো আজকে 22 তারিখ, এখন সকাল হয়ে গিয়েছে। আর এখানকার সকালের ব্রেকফাস্ট মানেই হোমস্টের বানানো
গরম গরম নুডলস। সত্যি নেপালি মানুষজনদের ব্যবহার অমায়িক, আর ঠিক ততটাই সুন্দর এখানকার প্রকৃতি। এবার নেপাল দেশকে বাই বলতে হবে, ফিরে যেতে হবে। তাই আমাদের সঙ্গে আপনারা আবার আমাদের নতুন ডেস্টিনেশনে চলুন, সেখানে গিয়ে আপনাদেরকে নতুন করে অনেক ভিউজ দেখাতে শুরু করব। তাহলে বন্ধুরা, এই গোটা ভিডিও আপনাদের ঠিক কতটা ভালো লাগলো সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আমি আপনাদের হোস্ট সায়ন এরকম আরও অনেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে সামনের দিনে ফিরে আসছি। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ফটোগ্রাফি দেখতে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ। পিস।